মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ। আজকের ক্লাসে শেখাবো টেক্সট হাইলাইট কালার, ফন্ট কালার, বুলেট এন্ড নাম্বারিং, ফাইন্ড এবং রিপ্লেস। তো প্রথমে আমরা চলে যাই টেক্সট হাইলাইট কালার। টেক্সট মানে হচ্ছে লেখা, হাইলাইট মানে কি উপরে একটা হাইলাইট করা, মানে একটা মার্ক করা, যে কোনো একটা কালার দিয়ে ওটাকে মার্ক করা। তো এখন যে লেখাটা এখানে আছে মাইক্রোসফট ওয়ার্ড, এই লেখাটা আছে কিন্তু ব্ল্যাক কালারের। তো এখন এইখানে যদি আমি ব্ল্যাক কালার দিয়ে হাইলাইট করি তাহলে কিন্তু আর কিছুই দেখা যাবে না, এই জন্য অন্য কোনো কালার দিয়ে এটাকে হাইলাইট করতে হবে। তা টেক্সট হাইলাইট কালার করার জন্য আমরা চলে যাব এই যে একটা হোম ট্যাবে থাকা অবস্থায় আমরা চলে যাব হচ্ছে এই যে এ বি একটা পেন্সিলের চিহ্ন দেওয়া আছে, এইখানে গিয়ে আমরা অ্যারোটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি কালার প্লেট চলে আসবে, এটা হচ্ছে কালার প্লেট। এই কালার প্লেটের মধ্যে অনেক রং রয়েছে, এখান থেকে আমাদের যেই কালারটা দিয়ে আমরা হাইলাইট করতে চাই সেটার মধ্যে ক্লিক করব। যেমন এখন যদি কালো করি, কালো করে তারপরে যদি এভাবে ক্লিক দেই, শেষ, লেখা কিন্তু গায়েব হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এই জন্য আমাদের লেখাটা থাকবে যেই কালার, তার বিপরীত কোনো কালার দিয়ে আমরা কি করব, হাইলাইট করব, এই যে অন্য কোনো কালার দিয়ে। হ্যাঁ, আর হাইলাইটটা কখন করব, কেন করব একটু বলতে পারবেন? গুরুত্বপূর্ণ, রাইট। গুরুত্বপূর্ণ একটা পেজের মধ্যে যদি কোনো একটা জায়গা গুরুত্বপূর্ণ বেশি মনে হয় সেই জায়গাটায় আমরা হাইলাইট করে রাখবো। যেমন একটা কোটেশন পাঠাইছেন, রেট দাম, সর্বমূল্য, সর্বমোট মূল্য, ওটা আমরা একটু হাইলাইট করে দিতে পারি। ওকে, ধন্যবাদ। এরপর চলে যাব আমরা ফন্ট কালার। ফন্ট কালার হচ্ছে লেখাকে কালার করা। ফন্ট কালার হচ্ছে কি লেখাকে কালার করা। কিভাবে লেখাকে কালার করতে পারি? আমরা যদি কোনো কিছু টাইপ করি, লিখি, তাহলে সেই লেখাটা কি কালার হবে? ব্ল্যাক কালার হয়। পরবর্তীতে আমরা ওটাকে অন্য কোনো কালার ইউজ করতে পারি, দিতে পারি। যেমন এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম প্রথমে, তারপর এটা হচ্ছে ফন্ট কালার, এখানে যাব, আমরা যে কালারটা দিতে চাই সেই কালারটা দিয়ে দিব, হয়ে যাবে কালার পরিবর্তন। এখন কালার পরিবর্তন আপনি কখন করবেন? যখন আপনার কালার প্রিন্টার আছে, আপনার প্রিন্টার হচ্ছে সাদা কালো প্রিন্টার, তাইলে তো আর ওখানে যে কালার করলে কালারটা আসবে না, আসবে প্রিন্টে। আপনার কালার প্রিন্টার থাকতে হবে, তখন আপনি লেখাগুলোকে কালার করবেন, হাইলাইট করবেন, কালার ইউজ করবেন। ওকে, আচ্ছা, তাহলে এইভাবে আমরা কালার ইউজ করতে পারি, ফন্ট কালার। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে বুলেট এন্ড নাম্বারিং। বুলেট হচ্ছে চিহ্ন, বুলেট হচ্ছে চিহ্ন। এখন ধরেন এই যে আজকে আমরা যে 5টা জিনিস শিখতেছি, এই প্রত্যেকটা কিন্তু শুরুতে নাম্বারিং করা আছে। যে 5টা জিনিস শিখতেছি 1 2 3 4 5। এখন আমরা চাচ্ছি এই 5টার মধ্যে নাম্বারিং না করে প্রত্যেকটা শুরুতে একটা করে চিহ্ন দিয়ে দিতে। তাহলে কি করব? সিলেক্ট, তারপরে বুলেটে চলে যাব, এই যেটা হচ্ছে বুলেট, বুলেটের ডাউন অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে কোন বুলেটটা দিতে চাই, মোমবাতি নাকি এই যে ফুল, নাকি এই যে একটা ডট, নাকি একটা বৃত্তর গোল, নাকি রেক্ট্যাঙ্গেল একটা বক্স, নাকি এরকম, নাকি এরকম, নাকি এরকম, নাকি এরকম, যেখানে যেটা আপনার মানানসই হয় আমরা ওটা ক্লিক করে দেব। দেখেন প্রত্যেকটা লাইনের শুরুতে কিন্তু একটা করে চিহ্ন চলে আসছে, বুলেট চলে আসছে। এখন আমি আরেকটা লিখবো, তখন আমরা ইন্টার চাপার সঙ্গে সঙ্গে কিন্তু পরের বুলেটটা একা একাই চলে আসবে। ধরুন কিছু লিখলাম, আবার ইন্টার, আবার ইন্টার, আবার ইন্টার, দেখছেন আমার বুলেটগুলো কিন্তু কি হচ্ছে, অটোমেটিক চলে আসতেছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, এই চিহ্নগুলোকে আমরা এই বুলেট ব্যবহার করতে পারি, প্রত্যেকটা লাইনের শুরুতে আমরা করে চিহ্ন ব্যবহার করতে পারি। আচ্ছা, অথবা চিহ্ন ব্যবহার না করে আমরা যদি নাম্বারিং ব্যবহার করতে চাই সেটাও করতে পারবো। সেটা হচ্ছে এইখান থেকে, এই যে এটা হচ্ছে নাম্বারিং, বুলেটও ব্যবহার করতে পারি অথবা চাইলে নাম্বারিংও ব্যবহার করতে পারি। এই স্টাইল দিতে পারি। এটা কেমন স্টাইল? 1 এর পরে ফুল স্টপ। আর এটা কি স্টাইল? ফার্স্ট ব্র্যাকেট, এখানে রোমান সংখ্যা,
এখানে ছোট হাতের, এখানে রোমান সংখ্যা ছোট হাতের, এখানে ওয়ান ফুল স্টপ হাইফেন হাইফেন দাও, তার মানে যে কোনো একটা স্টাইল আমরা ব্যবহার করতে পারি। তাহলে কি হলো, আমরা কিন্তু নাম্বারিং চলে আসলো অটোমেটিক। এখন 9 নাম্বার দিয়েছি, এখন ইন্টার দিলে কিন্তু এটা 10 নাম্বার চলে আসবে, ইন্টার দিলে 11 নাম্বার, ইন্টার দিলে 12 নাম্বার। তার মানে নাম্বারিং করার যে ঝামেলাটা এটা আমার রইল না, অটোমেটিক নাম্বারিং হচ্ছে। আপনাকে অফিস থেকে বলা হয়েছে যে আপনি 50 জনের নামের লিস্ট তৈরি করেন, তখন এই যে নামগুলো লিস্ট তৈরি করতে গেলে 1 2 3 4 50 জন হয়েছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য তো আপনার এখানে নাম্বারিং দেওয়া দরকার। নাহলে তো আপনি 39টা লেখা করবেন বা 49টা লেখা করবেন, 50টা লেখা লাইছি, তবে আপনার বস বলবো এই মিয়া তুমি তো একটা নাম বাদ দিয়ে দিছো, কি করছো? তাহলে আপনি এটা বুঝতে পারলেন না কেন? কারণ আপনার সিরিয়াল নাম্বারটা অর্থাৎ এই যে নাম্বারিংটা দেওয়া ছিল না, এই জন্য আপনি বুঝতে পারেন না যেখানে 49টা। তাহলে এক্ষেত্রে আপনার যদি নাম্বারিং দেওয়া থাকতো আপনি কিন্তু নিজেই ধরতে পারতেন আপনার বসের কাছে যাওয়ার আগে এখানে 50টা হয়ে গেছে, তার মানে 50টা কমপ্লিট। এই জন্য নাম্বারিং দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আবার ওই যে প্রশ্ন, ধরেন প্রশ্ন করতেছেন, এখন 12টা প্রশ্নের মধ্যে 10টি প্রশ্নের সঠিক 10টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্ন আছে কয়টা? 12টা, দিতে হবে কয়টা? তো তখন যদি আপনি 1 2 3 4 নাম্বারিং করে না দেন, তাহলে এখানে কি 12টা প্রশ্ন নাকি 18টা প্রশ্ন আপনার বোঝার কোনো পথ আছে? পথ নাই। এই জন্য নাম্বারিং ইউজ করতে হবে। আর কি ক্ষেত্রে ইউজ করতে হবে নাম্বারিং? কিসের ক্ষেত্রে? নাম্বারিং ব্যবহার করতে হবে, এটা আপনি নিজেরটা নিজে বুঝা নাম্বারিং ব্যবহার করবেন। এরপরে চলে আসেন হলো ফাইন্ড। ফাইন্ড হচ্ছে খোঁজা, কোনো কিছু খুঁজে বের করা। যেমন আপনি এখানে যা লিখছেন, এখানে এই এই পেজের মধ্যে, এই ডকুমেন্টসের মধ্যে কোথাও বেসিক লেখা আছে কিনা খুঁজবেন। তাহলে শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এফ, কন্ট্রোল প্লাস এফ লিখে রাখেন, কন্ট্রোল প্লাস এফ লিখে ফেলেন, কন্ট্রোল প্লাস এফ। ওকে, কন্ট্রোল প্লাস এফ সমান সমান ফাইন্ড। অথবা যদি এখান থেকে আপনি না আনতে চান, এই যে এখান থেকে ক্লিক দিবেন, ফাইন্ডে ক্লিক, এই চলে আসবে। ওই যে লাস্টে দেখছেন একটা কিসের চিহ্ন, এটা এই যে ফাইন্ডের পাশে কিসের চিহ্ন? আরে যে দূরের জিনিস দেখে না, দূরবীন দিয়া, দূরবীনের চিহ্ন দিয়ে থুইছে, মানে এভাবে আপনি খুঁজবেন আসেনি কি, হ্যাঁ? তাহলে এভাবে আপনি ফাইন্ড করবেন যে এই শব্দটা এখানে আছে কিনা। তাহলে কন্ট্রোল এফ, যে শব্দটা খুঁজতেছেন সেটা লিখবেন, বি এস সি আই সি। আমরা বেসিক থাকি তো এই জন্য বেসিক লিখলাম, অন্য 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 এলাকার মানুষ আবার মাইন্ড করলে চলবো না যে আমুক এলাকার নাম লিখলো নাকি। তাহলে আমরা ফাইন্ডে ক্লিক নাই, এই পেজে বেসিক শব্দ নাই। আপনাকে মেসেজ দিয়ে জানাচ্ছে, কি বলছে? ওয়ার্ড হ্যাজ ফিনিশ সার্চিং দ্য ডকুমেন্ট, দ্য সার্চ আইটেম ওয়াজ নট ফাউন্ড। বলতেছে নট ফাউন্ড, খুঁজে পাচ্ছি না এই পেজে এই শব্দটা যেটা আপনি খুঁজতেছেন সেটা নাই। তো আমরা এখন যদি আমি আছে এরকম একটা শব্দ খুঁজতে চাই, কথার কথা, ফাইন্ডে দিলাম, ধরুন হচ্ছে ফন্ট, এফ ও এন টি, ফন্ট আছে কিনা খুঁজতে চাই, ফাইন্ড নেক্সট। ও তো আর চিল্লায় কইতো না যে ওই যে আমি, ও একটা মার্ক করে আমাকে দেখা দিও, নাকি আপনার লোক কইব? বলবে কিছু? বলবে? বলবে না, ওই যে হাইলাইট করে দিছে, হাইলাইট করে আপনাকে বুঝাই দিছে, ওই যে স্যার, ওই যে আমি আসছি ফন্ট। আবার আবার ক্লিক দিলে আর নাই, একবারই আছে। আবার যদি থাকতো তাহলে আবার ওইখানে লাভ দিয়ে গিয়ে ওখানে চলে যেত। আচ্ছা, আর একই শব্দ যদি, একই শব্দ বা একই অক্ষর যদি বারবার থাকে, অনেকগুলো থাকে, এই ক্ষেত্রে আপনি এখান থেকে রিডিং সিলেক্ট করবেন হচ্ছে হাইলাইটেড অল, হাইলাইট অল ক্লিক দিবেন। ওই যে দেখেন জি খুঁজতেছেন, কোথায় কোথায় জি আছে সবগুলো কিছু মার্ক করে আমাকে দেখা দিচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে ফাইন্ড। এখন আপনি একটা एग्जांपल দিতে পারেন যে এই ফাইন্ড জিনিসটা আমি কখন ইউজ করব অফিসে, কখন ইউজ করবেন? এটা তো ফাইল না, এটা তো ফাইলের ভিতরে লেখা। ধরেন আপনার আপনার অফিসের ভিতরে অর্ডার নাম্বার থাকে না, স্টাইল নাম্বার, অর্ডারের নাম্বার। এখন আপনি অর্ডার নাম্বার কয় জায়গায় আছে বা স্টাইল আইটেম কয় জায়গায় আছে,
আপনি এগুলো খুঁজে খুঁজে বাইর করতে চান, তখনই আপনার ফাইন্ড জিনিসটা লাগবে। যে অর্ডার নাম্বারটা আছে নাকি এখানে এন্ট্রি করা, বা বিভিন্ন সাইজ থাকে না, এক্সেল, এম সাইজ, এক্সেল সাইজ, ডাবল এক্সেল সাইজ, আপনার এই সাইজ আছে কিনা খোঁজেন আপনার ডকুমেন্টসের ভিতরে, তখন আপনাকে ফাইন্ড করতে হবে, ফাইন্ড করে খুঁজে দেখতে হবে। কারণ আপনার যখন বড় বড় ডকুমেন্টস থাকবে, যখন বড় বড় এরকম অনেকগুলো পেজ নিয়ে আপনি কাজ করবেন, 20টা 30টা 50টা 100টা 500টা পেজ নিয়ে কাজ করবেন, তখন তো আপনি এতগুলো পেজ লাইন বাই লাইন খুঁজতে পারবেন না, তখন আপনার ফাইন্ডের মাধ্যমে খুঁজে বের করতে হবে। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে সর্বশেষ আজকে শিখবো হচ্ছে কি রিপ্লেস। রিপ্লেস হচ্ছে কি পরিবর্তন করা। রিপ্লেস হচ্ছে পরিবর্তন করা, মানে একটা আছে ওটাকে চেঞ্জ করে আমরা অন্য একটা বসাই দিব। যেমন মনে করো এখানে মনে করো বিসিক আছে, এই বিসিকটা মনে করো কপি করে আমরা কপি করে অনেক জায়গায় বসাই দিলাম। মনে করো বিভিন্ন জায়গায় এটা বিসিক আছে, বিভিন্ন পেজে পেজে বিসিক আছে অনেকবার, এরকম অনেকবার আছে, মনে করো 100-200 বার আছে বিভিন্ন জায়গায়। আমরা তো এখন এই মুহূর্তে এক জায়গায় দিয়েছি, আসলে এটা বিভিন্ন জায়গায় থাকবে, জায়গায় 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 থাকবে। এখন আমি চাচ্ছি যে আমরা বিসিককে ছিল আমাদের অফিস, এখন আর বিসিক অফিস আমরা চেঞ্জ করে আমরা ধানমন্ডি চলে গেছি অফিস নিয়ে, ঠিক কিনা? এখন আপনার যেই সমস্ত জায়গায় বিসিক শব্দটা ছিল, ওই বিসিক শব্দটা পরিবর্তন হয়ে আপনার ধানমন্ডি হয়ে যাবে। এখন আপনি কিভাবে করবেন এটা? এতগুলো বিসিক আপনি কাইটা কাইটা দিয়ে তারপরে কি ধানমন্ডি লিখবেন? কে লেখেন এভাবে, এবার কাটলেন আর লেখলেন ধানমন্ডি, লেখলেন পুরাটার মধ্যে কি একটা হইলো, পরের বাকিগুলো তো রইলো না। তাহলে সবগুলো কি বইয়ে বইয়ে একটা একটা করে করবেন, নাকি অন্য কোনো বুদ্ধি আপনার কাছে, কোনো ম্যাজিক আছে? সেই বুদ্ধিটা আপনার জানতে হবে না? সেই বুদ্ধি তো আপনাকে মাইক্রোসফট কোম্পানি শিখিয়ে দিছে, আপনি ওই বুদ্ধি অ্যাপ্লাই করে ম্যাজিকের মতো করে ফেলাইবেন নাকি? সেই জন্য টাকা পয়সা খরচ করে কম্পিউটার শিখতেছেন। তাহলে কন্ট্রোল এইচ হচ্ছে কি রিপ্লেস। এখন আপনি যেটাকে পরিবর্তন করতে চান সেটা লিখবেন উপরে বেসিক, আর এই বেসিকটাকে চেঞ্জ করে যেটা করবেন সেটা লিখবেন নিচে। ধানমন্ডি লিখতে সময় লাগে বেশি, বুঝছো? আমরা ঢাকা লিখে দিই, ঢাকা। বেসিক যেখানে আছে সব ঢাকা হয়ে যাবে। এখন যদি তুমি একটা একটা করে রিপ্লেস একটা ক্লিক করো, তাহলে একটা একটা করে চেঞ্জ হবে। দেখো এই যে প্রথমে সে ধরবে, খুঁজে পাবে, তারপরে ক্লিক দিলে এটাকে রিপ্লেস করে দিবে, আবার ক্লিক দিলে রিপ্লেস করে দিবে, একটা একটা করে রিপ্লেস হচ্ছে। তার আমাদের এই ঝামেলা দরকার কি, সব একবারই করে দিই, এটা হচ্ছে রিপ্লেস। দেখো বলতেছে ওয়ার্ড হ্যাজ কমপ্লিট ইটস সার্চ অফ দ্য ডকুমেন্ট এন্ড হ্যাজ মেড 161 রিপ্লেসমেন্ট। 161 জায়গায় এই ঢাকা লেখাটা ছিল, মানে বেসিক লেখাটা ছিল, এটাকে চেঞ্জ করে সে ঢাকা করে দিছে। ওকে, এই হচ্ছে খুব সহজে আমরা যে কোনো শব্দকে, যে কোনো সেন্টেন্সকে, যে কোনো বাক্যকে, যে কোনো পুরো প্যারাগ্রাফকে আমরা চেঞ্জ করে অন্যটা খুব সহজে করে ফেলতে পারবো রিপ্লেস কমান্ডের মাধ্যমে। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে কি কোনো অসুবিধা আছে? লাইভ ক্লাসে ইয়ে দিয়ে দিব, হ্যাঁ, ইউটিউবে মানে ফেসবুকে, তাহলে সুবিধা হয়। ওকে, ধন্যবাদ। তো যেহেতু সমস্যা নেই, আপনি যখন আবার প্র্যাকটিস করবেন কম্পিউটারে বসে, তখন হয়তো সমস্যা হতে পারে। ইউটিউবে দেখবেন, ভিডিওটা আপনাদের জন্য মেক করা। তো আজকে ক্লাসে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।